মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা। অনেক ভাবনা চিন্তা করার পর সৌম্যদীপ ঠিক করে যে ও ভুজঙ্গের সঙ্গে দেখা করতে যাবে না। কিন্তু ওর এই সিদ্ধান্ত যে পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেবে তা কি আরও তখন জানত? সেদিন রাতের খাবার খেতে বাজারে গিয়ে আবার সেই আগের দিনের বয়স্ক লোকগুলোর সঙ্গে দেখা হয়ে যায়। ওরা হেসে জিজ্ঞেস করে, কেমন লাগছে চন্দ্রকেতুগড়? সৌম্যদীপের মাথায় তখন ওই বেনামি চিঠিটার কথা ঘুরছে, তাই প্রথমে ও বয়স্ক ভদ্রলোকগুলোর কথা শুনতে পায়নি। ওরা আবার জিজ্ঞেস করে, কি হে নতুন ডাকবাবু, কেমন লাগছে চন্দ্রকেতুগড়? বললে না তো? তখন সৌম্যদীপ সঙ্গে সঙ্গে এক গাল হেসে উত্তর দেয়, হ্যাঁ হ্যাঁ, খুব ভালোই লাগছে। এখন তো সবকিছু চিনেই গেছি এখানকার মোটামুটি। আর তবে সৌম্যদীপ আর কিছুই বলেন। এদেরকে এই বেনামি চিঠিটার কথা বলা যাবে না, তার চেয়ে বরং আব্দুলকে জানানো প্রয়োজন। গোবিন্দদার দোকানে খেতে খেতে সৌম্যদীপ আব্দুলকে একটা ফোন করে। হ্যালো আব্দুল, বলছি তুমি কি একবার বাজারে আসতে পারবে এখন? তাই এমনি কিছু কথা বলার আছে তোমার সঙ্গে। ওপাশ থেকে উত্তর আসে, হ্যাঁ বাবু, আমি তো বাজারে আছি, কোথায় যাব বলেন? সৌম্যদীপ বলে গোবিন্দদার দোকানের বাইরে আসতে। আকাশে সেই বিকেল থেকে মেঘ করে আছে, হাওয়া দিচ্ছে মাঝে মধ্যে খুব, কিন্তু বৃষ্টি পড়ছে না। এদিকে সৌম্যদীপের খানিক ভয়ও করছে। ভুজঙ্গ লোকটা যে সুবিধার নয় সে তো বোঝাই গেছে। তারপর আজ ওর যাওয়ার কথা ছিল, ও যায়নি। এই নিয়ে আবার কি না কি ঝামেলা হয় কে জানে। খাওয়া শেষ করে সৌম্যদীপ গোবিন্দদার দোকানের বাইরের বেঞ্চে বসেছিল। 5 মিনিটের মধ্যেই আব্দুল এসে যায়। হ্যাঁ বাবু বলেন, কি বলার আছে বলেন। আব্দুল সৌম্যদীপের পাশে এসে বসে। সৌম্যদীপ চারপাশটা একবার দেখে নেয়। ওদের কিছু দূরেই ওই বয়স্ক লোকেদের আড্ডাটা বসেছে। এখানে বড্ড বেশি লোক, এইভাবে বলা যাবে। তাই সৌম্যদীপ বলে, বলছি, তবে এখানে বলা যাবে না আব্দুল, চলো হাঁটতে হাঁটতে কথা বলি। এই বলে ওরা দুজনেই বেঞ্চ থেকে উঠে পড়ে। আব্দুলের সাথে বিকেলেই কথা হয়েছে, কিন্তু তখন ওই চিঠির ব্যাপারটা আসেনি। সেটা আব্দুলকে বলতে ওর মুখটা কেমন ছোট হয়ে গেল। সৌম্যদীপ আব্দুলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কি হলো আব্দুল? আব্দুল কিছুক্ষণ মাথা নিচু করে হাঁটতে থাকে, তারপর বলে, ওই চিঠিটা আছে এখন? সৌম্যদীপ ঘাড় নেড়ে বলে, হ্যাঁ হ্যাঁ আছে তো, আমি ব্যাগেই ঢুকিয়ে রেখেছি, দাঁড়াও দেখাচ্ছি। এই বলে সৌম্যদীপ ব্যাগ খুলে চিঠিটা খুঁজতে যায়। কিন্তু আশ্চর্য ব্যাপার, চিঠিটা নেই। তারপর অবাক চোখে আব্দুলের দিকে তাকায় সৌম্যদীপ। আব্দুলের কপালে চিন্তার ভাঁজ। ও গম্ভীর গলায় বলে, যা ভাবছি তাই মনে হচ্ছে। সৌম্যদীপ বুঝতে পারে না আব্দুলের কথা। ও পাল্টা জিজ্ঞেস করে, কি ভাবছো? মানে চিঠিটা কিন্তু আমি পড়ে ব্যাগেই রেখেছিলাম আব্দুল, কিন্তু এখন পাচ্ছি না, মানে কোথায় গেল বলো তো, বুঝতে পারছি না আমি। আব্দুল বিশ্বাস করো, আমি ওরকম একটা চিঠি পড়েছি, আমি পেয়েছি চিঠিটা, আমি ব্যাগে ঢুকিয়ে রেখেছিলাম। কিন্তু আব্দুল বলে, হ্যাঁ বাবু, সে বিশ্বাস আমি করেছি। আপনি শুধু বানিয়ে বানিয়ে এরকম কেন বলবেন? কিন্তু এরকম একটা ঘটনা আগেও ঘটেছে, এরকম বেনামি চিঠি আগেও এসেছে বাবু। সৌম্যদীপের এরপর বিস্মিত হওয়ার পালা। ও অবাক হয়ে জিজ্ঞেস করে, মানে? আব্দুল বলে, চলেন পুকুরের ধারে গিয়ে বসি, তারপর বলছি। ওরা দুজন পুকুর ধারে বসে। হাওয়াটা হঠাৎ বন্ধ হয়ে গেছে, কিরকম গুমোট একটা আবহাওয়া। আব্দুল বলতে শুরু করে, বিষয়টা হচ্ছে, আপনার আগেও যে ডাকবাবুরা এসেছিল তাদের কাছে এরকম চিঠি আসে। তারা সেটাকে খুব একটা পাত্তা দেয়নি, কারণ নাম লেখা নেই, ঠিকানা লেখা নেই।
চিঠিটা কাকে দেওয়া হবে বোঝাই যাচ্ছে না, তাই আপনার মতো ওরাও চিঠির খামটা খুলে পড়েছিল এই আশায় যে ভেতরে যদি কোনো নাম বা ঠিকানা থাকে, কিন্তু আপনার মতো ওরাও দেখে যে চিঠিটা ওদেরকে উদ্দেশ্য করেই লেখা হয়েছে। সেটা দেখে ওরা সবাই ঘাবড়েও যায়, বুঝলেন কিনা। তো আর কেউ এটা নিয়ে মাথা ঘামায়নি। আগের সমস্ত ডাকবাবুই ভুজঙ্গের কথায় চলতো ফিরত। মানে আমি তাদেরকে দোষ দিই না, ভুজঙ্গের ভয়ে সারা গ্রাম অতিষ্ঠ, তাই তার কথা মতো চলাই বুদ্ধিমানের কাজ। আগের ডাকবাবুরা মানি অর্ডার সব ওর কাছে রেখে আসতো, আর এদিকে গ্রামের লোকেদের দুর্ভোগের শেষ নেই। তবে ওই চিঠিটা কে লিখে থাকতে পারে আন্দাজ করতে পারেন? শেষের প্রশ্নটা করে আব্দুল সৌম্যদীপের দিকে তাকিয়ে থাকে। সৌম্যদীপের মাথায় কোনো নামই আসছে না। ও বুঝতেই পারছে না কে লিখতে পারে। ও ঘাড় নেড়ে বলে, না, আমি তো বুঝতেই পারছি না। তোমার কাকে সন্দেহ হয় বলো তো? মানে কে লিখে থাকতে পারে এই চিঠিটা? আব্দুল প্রথমে কিছুক্ষণ কিছুই বলে না, চুপ করে থাকে। তারপর আমতা আমতা করে বলে, আপনাকে তো রুকসানার কথা বলেছি, ওকে কিন্তু খুঁজে পাওয়া যায়নি। ও যদি বেঁচে থাকে এখনো, আর এই চিঠি যদি ওর লেখা হয়, হয়তো ও জানে কিছু এই পোস্ট অফিসে আগুন লাগার ব্যাপারে, হয়তো মানে ও কিছু বলতে চায়, কিন্তু আব্দুল থামে। সৌম্যদীপ এটা ভেবেই দেখেনি। সত্যি তো, রুকসানা যে মরে গেছে এটা ভেবে নেওয়ার তো কোনো কারণ নেই। মানে হ্যাঁ, একটা মানুষকে 10 বছর ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না ঠিকই, কিন্তু সে তো বেঁচেও থাকতে পারে। আর ও হয়তো ভুজঙ্গের ব্যাপারে কিছু জানে। চিঠিতে বারবার এই কথাগুলো লেখা হয়েছে যে ভুজঙ্গ ঠিক কতটা ভয়ঙ্কর তা আন্দাজ করা কঠিন। এবার সৌম্যদীপের মাথাটা ঘুরছে। কিন্তু তাহলে এই চিঠিটা সৌম্যদীপের ব্যাগে এলো কি করে? আরে এখন আবার চিঠিটা খুঁজতে গিয়ে সৌম্যদীপ দেখে যে ব্যাগে চিঠিটা নেই। এরকম হঠাৎ করে একটা চিঠি চলে এলো, আবার ঠিক সেই রকম রহস্যজনক ভাবে চিঠিটা হাওয়া হয়ে গেল। সৌম্যদীপ আব্দুলের দিকে তাকিয়ে বলে, আচ্ছা আব্দুল, এরকমও তো হতে পারে যে ভুজঙ্গ রুকসানাকে আটকে রেখেছে, হয়তো রুকসানা মারা যায়নি। আব্দুল ঘাড় নেড়ে বলে, 10 বছর ধরে একটা মানুষকে আটকে রাখবে? মানে হ্যাঁ, রুকসানার উপর ভুজঙ্গের কুনজর পড়েছিল, কিন্তু রুকসানাকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। পুলিশ যদিও সেরকম খুঁজে দেখেনি, পুলিশও তো ভুজঙ্গের পকেটে কিনা। সৌম্যদীপ এবার খানিকটা হলেও আন্দাজ করতে পারছে এই চিঠির ব্যাপারটা খুবই রহস্যজনক, ভৌতিক। চারপাশ শান্ত হয়ে রয়েছে। সৌম্যদীপ আব্দুলকে প্রশ্ন করে, আচ্ছা আব্দুল, আমার তো আজকে ভুজঙ্গের ওখানে যাওয়ার কথা ছিল, কিন্তু যাইনি আমি। তোমাকে দুপুরে বললাম না যে ভুজঙ্গ ডেকেছিল? আব্দুল মাথা নেড়ে বলে, হ্যাঁ বললেন তো, জাননি, ভালোই করেছেন। তবে সাবধানে থাকবেন, ভুজঙ্গ লোকটা মোটেও সুবিধের না, আর ওর চেলাগুলো তো ওর মতোই। সৌম্যদীপ আরো কিছুক্ষণ পুকুর ধারে বসে থাকে। হাত ঘড়িতে সময় যখন রাত 9টা, তখন সৌম্যদীপ উঠে বলে, না আব্দুল, যাই, ফিরি তাহলে। তবে একটা বিষয়, পোস্ট অফিসের তলায় সত্যি লুকিয়ে রয়েছে, এটা তো চিঠিতে লেখা ছিল। এই বিষয়ে তুমি কিছু বলতে পারবে আব্দুল? আব্দুল মাথা চুলকে বলে, আগে না বাবু, শুনে তো মনে হচ্ছে গুপ্তধন ফুপ্তধনের কথা, কিন্তু চন্দ্রকেতুগড়ে গুপ্তধন লুকিয়ে রাখার মতো মানুষ কোথায়? সৌম্যদীপ কিছুই বলে না। অনেক কটা সূত্র চারিদিকে ছড়িয়ে রয়েছে, এগুলোকে না মেলালে হবে না। সৌম্যদীপ আব্দুলের থেকে বিদায় নিয়ে পোস্ট অফিসের দিকে হাঁটা লাগায়। সৌম্যদীপ সেদিন পোস্ট অফিসে ফিরেই হাত মুখ ধুয়ে শুয়ে পড়ে। সকাল থেকে বড্ড ধকল গেছে, আর শুতে না শুতেই সৌম্যদীপ ঘুমিয়ে পড়ে। কিন্তু ঘুম ভাঙল মাঝরাত্রিরে। হঠাৎ দরজা ধাক্কানোর শব্দ।
সৌম্যদীপ তখন ঘুমে অচেতন। তবে এত জোরে দরজা ধাক্কানোর শব্দ ভেসে আসে যে সৌম্যদীপের ঘুম ভেঙে যায়। এত রাতে আবার কে এলো? সৌম্যদীপ ঘুম চোখেই কটা বাজে দেখার চেষ্টা করে। ঘরে আলো জ্বলছিল না। হাতঘড়িটা চোখের কাছে এনে দেখে রাত 2:10। সৌম্যদীপ ধড়ফড় করে বিছানায় উঠে বসে। এত রাতে তো কারোর আসার কথা না। সৌম্যদীপ চুপ করে বসে থাকে খাটে। বাইরে দরজা ধাক্কানোর শব্দ কিছুক্ষণ পর পর শোনা যাচ্ছে। খুব জোরে যে ধাক্কা দিচ্ছে তা নয়, তবে চারপাশ এত নির্জন বলেই বোধহয় আওয়াজটা এত জোরে শোনা যাচ্ছে। সৌম্যদীপ কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর হাঁক দেয়, কে কে এসেছে? বাইরে তখন দরজা ধাক্কানোর শব্দ থেমে গেছে। সৌম্যদীপ কিছুক্ষণ চুপ থেকে আবার জিজ্ঞেস করে, কে বাইরে? কে এসেছে? কিন্তু দরজার ওপার থেকে কোনো সাড়া শব্দ নেই। দরজার পাশেই একটা জানলা আছে। সৌম্যদীপ শুতে আসার আগে সেটা ভেজিয়ে এসেছিল, কিন্তু এখন দেখছে জানলার একটা পাল্লা খোলা। বাইরের আকাশ দেখা যাচ্ছে সেই জানলা দিয়ে, আর দেখা যাচ্ছে খুটখুটে অন্ধকার। সৌম্যদীপ খাট থেকে নেমে জানলার দিকে এগিয়ে যায়, হাতে টর্চ। কিন্তু দরজার ওপারে কে? সৌম্যদীপের বেশ ভয় ভয় লাগে। এরকম পরিস্থিতিতে সবারই ভয় লাগার কথা। সৌম্যদীপ আরেকবার ডাকে, কে বাইরে? এবার যেন ক্ষীণ একটা গলার স্বর শোনা গেল, কিন্তু কি বলছে বাইরে দাঁড়িয়ে থাকা মানুষটা তা বোঝা গেল না। সৌম্যদীপ সাহস করে জানলা দিয়ে মুখ বার করে দেখার চেষ্টা করে বাইরে কে, কিন্তু এতই অন্ধকার যে স্পষ্ট দেখা যায় না। বাইরের দরজায় আবার ধাক্কানোর শব্দ। না, কেউ বোধহয় বিপদে পড়ে এসেছে। দরজা খোলাই উচিত, কিন্তু সৌম্যদীপের মনে একটা চাপা ভয়ও কাজ করছে। তবে মনে সাহস নিয়ে দরজাটা খোলে সৌম্যদীপ। দরজা খোলা মাত্র জমাট অন্ধকার যেন ঘিরে ধরল ওকে, আর তার সাথে সাথে ঠান্ডা হিমেল বাতাস। একজন লোক দাঁড়িয়ে আছে, তার গলায় গামছা ঝুলছে। ভাঙা ভাঙা গলায় জিজ্ঞেস করলো, একটু জল হবে? গলাটা কোথায় যেন শুনেছে সৌম্যদীপ, কিন্তু মনে করতে পারছে না। লোকটা আবার বলে ওঠে, জল হবে একটু? গলাটা বড় শুকিয়ে গেছে, জল একটু, জল। সৌম্যদীপ টর্চের আলো এবার লোকটার মুখে ফেলল। লোকটা কে তা জানা প্রয়োজন। একজন বয়স্ক ভদ্রলোক, গালে কাঁচা পাকা খোঁচা খোঁচা দাড়ি, চোখ দুটো কোটরে ঢুকে গেছে। এতই রোগা যে গলার হাড়, মুখের হাড় সব বেরিয়ে উঠেছে চামড়া ঠেলে। এই রাতের অন্ধকারে এক ঝলক দেখলে রীতিমতো ভয় লেগে যাওয়ার কথা। সৌম্যদীপ টর্চের আলো ফেলতেই বয়স্ক লোকটা হাত দিয়ে চোখ ঢাকে, তারপর বলে, আলো ফেলবেন না, আমার চোখে একটু সমস্যা আছে, একটু জল দেবেন? জল। সৌম্যদীপ টর্চের আলোটা সরিয়ে নেয়, তারপর তাড়াহুড়ো করে বলে, হ্যাঁ, 1 মিনিট দাঁড়ান এখানে, আমি জল নিয়ে আসছি। সৌম্যদীপ ঘরের ভেতর ঢোকে। 1 গ্লাস জল নিয়ে এসে বাইরে দেখে লোকটা উঠোনের ওপর বসে আছে। বাইরে ঠান্ডা হাওয়া দিচ্ছে। সৌম্যদীপ গ্লাসটা এগিয়ে দিয়ে বলে, এই নিন জল। লোকটা হাত বাড়িয়ে জলের গ্লাসটা নিল, আর তখনই সৌম্যদীপ অনুভব করল লোকটার হাতটা অসম্ভব ঠান্ডা। লোকটা এক ঢোকে পুরো জলটা খেয়ে গ্লাসটা ফেরত দিয়ে বলল, তৃপ্তি হলো। কিন্তু সৌম্যদীপের বারবার মনে হতে থাকে, এই গলাটা কোথাও যেন আগে শুনেছে। এবার ওই লোকটা ওর কোটরে ঢুকে যাওয়া চোখে আঙুল ঘষতে ঘষতে বলল, রাতে ঠিক দেখতে পাই না, তবে এই জায়গা তো আমার সব চেনা।
তাই অসুবিধে হয় না। করে সব জায়গায় আমি চলে যেতে পারি। আমাকে চিনতে পারছেন? সৌম্যদীপের কিন্তু কিছুতেই মনে পড়ছে না এই লোকটাকে কোথায় যেন দেখেছে, কিন্তু সৌম্যদীপ ভুরু কুঁচকে বলে, ইয়ে মানে চেনা চেনা লাগছে, কিন্তু ঠিক বুঝতে পারছি না আমি। ওই লোকটা তখন খ্যাল খ্যাল করে হেসে বলে, সেদিন রাতে বৃষ্টি হলো, পথ হারিয়ে ফেলে চলে গেছিলেন কবরস্থানের দিকে। এবার মনে পড়েছে? মনে পড়েছে? সৌম্যদীপের চোখটা জল জল করে ওঠে। ঠিক ঠিক, এটা তো সেই লোকটা যে ওকে রাতে কবরস্থান থেকে ফিরিয়ে এখানে নিয়ে এসেছিল। সৌম্যদীপ সউৎসাহে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছি। আপনাকে তো কতবার করে ডাকলাম, কোথায় থাকেন জানতে চাইলাম, নাম জানতে চাইলাম, কিন্তু আপনি তো কিছুই বললেন না। তারপর সৌম্যদীপ থামে। লোকটা খ্যাল খ্যাল করে হেসে বলে, আমাকে না চিনলেও আমার মেয়েকে আপনি চেনেন। হ্যাঁ, চেনেন। সৌম্যদীপ এই কথাটা শোনা মাত্র তটস্থ হয়ে যায়। ওর মনে পড়ে যায় আব্দুলের কথা। আব্দুল বলেছিল রুকসানাকে যবে থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ওর বাবা তবে থেকে পাগলের মতো এদিক ওদিক ঘুরে বেড়াতো, খুঁজে বেড়াতো ওর মেয়েকে, রুকসানাকে। লোকটা স্থির দৃষ্টিতে সৌম্যদীপের দিকে তাকায়, তারপর ওই ভাঙা ভাঙা গলায় বলে, আমি রুকসানার আব্বা, চিনতে পারছেন? সৌম্যদীপ কি বলবে বুঝতে পারে না, গলা খাকরে বলে, হ্যাঁ মানে আমি রুকসানার ঘটনাটা এখানকার লোকদের মুখ থেকে শুনেছি, কিন্তু মানে ব্যাপারটা ঠিক সত্যি খুব অদ্ভুত। লোকটা আবার খ্যাল খ্যাল করে হেসে ওঠে। সৌম্যদীপ বুঝতে পারে যে রুকসানার বাবার মাথাটা সত্যি খারাপ হয়ে গেছে। সৌম্যদীপ কি বলবে বুঝতে পারে না। রুকসানার বাবা বলে ওঠে, একটা জিনিস আছে, একটা চিঠি দিতে বলেছে, এই নাও। এই বলে গামছার ভেতর থেকে একটা চিঠি বার করে সৌম্যদীপকে দেয়। খুব একটা আলো নেই, তবে অল্প আলোতেও বোঝা গেল যে চিঠির খামটা বেশ পুরনো। সৌম্যদীপ চিঠিটা হাতে নিয়ে রুকসানার বাবার দিকে তাকায়। সৌম্যদীপকে অবাক করে রুকসানার বাবা উঠোন থেকে উঠে বাইরের রাস্তার দিকে হাঁটতে শুরু করে। সৌম্যদীপ ডাকে, এ কি, আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এত রাতে কোথায় যাচ্ছেন? রুকসানার বাবা আগের মতোই খ্যাল খ্যাল করে হেসে বলে, আমি যে এরকমই, আমি চললাম আমি। কিন্তু এবার সৌম্যদীপ হাল ছাড়ার পাত্র নয়, ও পিছনে ছুট লাগায়। সৌম্যদীপকে দৌড়তে দেখে রুকসানার বাবা দাঁড়িয়ে পড়েছে, স্থির চোখে সৌম্যদীপের দিকে তাকায়, তারপর শীতের ঠান্ডা গলায় বলে, তুমি পারবে, আমার মেয়েকে খুঁজে বার করতে তুমি পারবে। তুমি যেখানে আছো আমার মেয়েও সেখানে আছে। মেয়ে আমাকে বলেছে তুমি ভালো লোক, তুমি পারবে, তুমি পারবে আমার মেয়েকে উদ্ধার করতে পারবে। এই বলে রুকসানার বাবা হঠাৎ করেই যেন অন্ধকারের মধ্যে অদৃশ্য হয়ে গেল। সৌম্যদীপ বার কয়েক ডাকে, আরে আরে দাঁড়ান দাঁড়ান, আরে চললেন কোথায়? আরে, কিন্তু আর কোনো সাড়া পাওয়া যায় না। সৌম্যদীপের হাতে এখন ওই চিঠিটা। সৌম্যদীপ ঘরে ফিরে এসে খাটে বসে। কম পাওয়ারের আলোতেই সৌম্যদীপ চিঠিটা পড়তে শুরু করে। এই চিঠির খামের উপরেও কোনো নাম ঠিকানা নেই। খাম খুলতেই ছোট্ট একটা কাগজ বেরিয়ে এলো। সেখানে লেখা, কাল আপনি সাবধানে থাকবেন, কাল আপনার বিপদ হতে পারে। রাত্রির বেলা সাথে অস্ত্র রাখবেন, আমার উপর ভরসা রাখুন, আপনার কোনো ক্ষতি হবে না। তবে যে আমার এত বড় ক্ষতি করেছে তার সাথে একবার মুলাকাত করতেই হবে।
আমি কে আপনি জানেন না। নিজের পরিচয় দিলে আপনি ভয় পাবেন, মনে হতে পারে এটা অসম্ভব। কিন্তু পৃথিবীতে এখনো অনেক কিছুই ঘটে যা মানব মস্তিষ্কের ধরা ছোঁয়ার বাইরে। আমিও এমনই একজন, ধরা ছোঁয়ার বাইরে। আমি আছি, আবার নেইও। তবে যেটা বললাম মনে রাখবেন, কাল আপনার বিপদ। চিঠির লেখা শেষ, এইটুকুই লেখা আছে। কিন্তু ঠিক কি বলতে চাইল চিঠিতে? সৌম্যদীপের এবার হালকা ভয় করছে। হাত ঘড়িতেও সময় দেখে, রাত 2:30। এখন সকাল হতে বেজায় দেরি, কিন্তু ঘুম আর হবে বলে তো মনে হচ্ছে না। মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা।